ভারত সেবাশ্রম ও রাষ্ট্রীয় সামাজিক গ্রুপের উদ্যোগে আয়োজিত হলো এক সামাজিক অনুষ্ঠান, যেখানে ইউনিফর্ম সিভিল কোডের ওপরে বিভিন্ন ব্যক্তি তাদের মূল্যবান বক্তব্য রাখেন। রণঞ্জয় চ্যাটার্জি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন। উপস্থিত ছিলেন স্বামী বিশ্বত্যানন্দ মহারাজ, এএসসি অশোক চক্রবর্তী, অজয় নন্দী, শম্ভুনাথ, কল্যাণ চক্রবর্তী, সুদীপ ঘোষ, মিলন খামারিয়া, মানসী ভট্টাচার্য প্রমুখ। এক দেশ এক আইন, এই ছিল মূল কথা। আইনজীবী সমাজ সংস্থা প্রথম পর্ব আমাদের দলীয় পর্ব শেষ হলো। এবারে পরবর্তীকালে আবার আছে। আমরা দেখেছি এই মানুষ হওয়ার আগে প্রত্যেক মানুষ আগে ছিল বানর, ছিল বানর না, মানুষের আগে জন্ম ছিল বানর। আর এরকম 84 লক্ষ বার জন্মকাল ভবিষ্যৎ দর্শন করা হয়। শুধু বানর জন্মে থেকে মনুষ্য জন্ম এসেছে বটে, কিন্তু বান্ধবীটা রয়ে গেছে। সেই বান্ধবীর জন্যই যত অশান্তি। এই বান্ধবীকে দূর করে মনুষ্যত্বের জাগরণের যে আসল ধর্ম, যে অশুভতাকে দূর করে শুভতার জাগরণ, মনুষ্যত্বের জাগরণ, তার নাম ধর্ম। আজকে আমাদের বলতে বলা হয়েছে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে। সবাইকে নমস্কার জানাই এখানে আসার জন্য, এবং সকাল থেকে শুনছেন এবং আরো কিছুটা বক্তব্য। আমি আজকে যেটা বলবো সেটা কেন ইউনিফর্ম সিভিল কোড আমাদের জন্য সবাই দাবি করে যে যেমন আছে সেই তখন থাক না। ইউনিফর্ম সিভিল কোডের কি দরকার? যে যেরকম আছে তাকে তার ধর্ম নিয়ে, তাকে তার সমাজ নিয়ে, আবার তাও হঠাৎ বাকিদের যারা বাকি 20% আছে তাদের সঙ্গে ব্যাপারে আপনারা ভাবছেন কেন? এই ব্যাপারে কোথা থেকে এই কনসেপ্টটা এলো এবং আজ পর্যন্ত কোথায় আমরা দাঁড়িয়ে আছি সেই ব্যাপারে আপনারা সবাই জানেন। আমি আরেকটু মনে করিয়ে দিচ্ছি। ভারতবর্ষে মোটামুটি 1192 সালে বিদেশি শাসকরা আসার পর সেই সময় থেকে সিপাহী বিদ্রোহের আগে পর্যন্ত দেখা যাচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা দেশের যেখানে মুসলিমরা বা খ্রিস্টানরা গেছে, অর্থাৎ আব্রাহামিক ধর্ম যেখানে গেছে, সেখানে তারা মোটামুটি 25 থেকে 30 বছরের মধ্যে তারা ক্যাপচার করে ফেলেছে। তবে হিন্দু ধর্মের মধ্যে বা আমাদের সমাজের নিয়মের মধ্যে কি এমন সমস্যা আছে যেজন্য প্রায় অ্যারাউন্ড 71% আমাদের দেশের পপুলেশন হিন্দু। তো ব্রিটিশরা দেখলেন যে এখানকার ধীরে ধীরে তখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশদের যে লন্ডনের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট আসে। তো ওরা দেখলো যে এমন কিছু আইন এখানে আনতে হবে যে আইনের ফলে আমাদের দেশে এই দেশের মোটামুটি হিন্দু যে রাজা বা জমিদার আছে তাদের যে রাজত্বটা আছে সেটা ইংরেজরা যাতে নিয়ে নিতে পারে। তার ব্যাপারে কিছু বলুন। আচ্ছা, ইউনিফর্ম সিভিল কোড এটা হচ্ছে আর্টিকেল 44 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে অলরেডি উল্লেখিত করাই আছে ইউনিফর্ম সিভিল কোডের সম্বন্ধে, এবং এটা ডিপিএসপি ডিরেক্টিভ অফ স্টেট পলিসি, এতেও ইউনিফর্ম সিভিল কোডের ইমপ্লিমেন্টেশনের সম্বন্ধে দেওয়া আছে। আজকে যেটা প্রোগ্রাম আমাদের, আমরা ইউনিফর্ম সিভিল কোড নিয়েই এখানে আলোচনা করছি, যাতে ইউনিফর্ম সিভিল কোড যেটুকু আমি বুঝি যে অন্যান্য যেগুলো ধর্মীয় পার্সোনাল ল সেইগুলোকে সরিয়ে একটা আইনের ছাতার তলায় সব যা ডিসপিউট রেজলিউশন সেইগুলো একটা আইনের অনুযায়ী এইগুলোকে ডিসপিউটগুলোকে রেজলিউশন করা হবে। ইউনিফর্ম সিভিল কোড স্পেশালি ম্যারিটাল লজ, ম্যারিটাল ডিসপিউট আর যেগুলো পার্সোনাল লজ আছে সেই পার্সোনাল লগুলোকে এক জায়গাতে ইউনিফর্ম সিভিল কোড, সে যে কোনো ধর্ম থেকে হতে পারে, কিন্তু সে কিন্তু একটা আইনের মাধ্যমে তার রেজলিউশন বা তার সলিউশন হবে। ইউনিফর্ম সিভিল কোডে বলা আছে হিন্দুরা এখানে যারা ভারতবর্ষে হিন্দু আছে তাদের একটা ল আছে, মুসলিমদের আলাদা ল আছে, মুসলিম পার্সোনাল ল, খ্রিস্টানদের আলাদা আছে, বৌদ্ধদের প্রত্যেকে আলাদা করে আছে। যদি ইউনিফর্ম সিভিল কোড পাস হয়ে যায় তাহলে ওয়াকফ বোর্ড যেটা আছে মুসলিমদের, সেটাও একটা আঘাত আসতে পারে। তাদের উপরে যেসব সম্পত্তি আছে সেগুলো সরকার নিয়ে নিতে পারে, সেটা কি বলবেন? দেখুন, ইউনিফর্ম সিভিল কোডের মেন যেটা পলিসি, যেটা মেন রোল, the main motive behind uniform civil code is
হিন্দু, মুসলিম, শিখ, খ্রিশ্চান যেই হোক, তাদের যা পার্সোনাল ল আছে সেইগুলো সব কিছু অ্যাবলিশ করে, সব কিছু ওভাররাইড করে একটা আইনের আন্ডারে বা একটা আইনের ছাতার তলায় সব ডিসপিউটস সেখানেই সেইগুলোকে আমরা ধরবো বা সেখানেই কেসগুলো বা ডিসপিউটসগুলো রেজলিউশন হবে। কোনো স্পেশাল ল বা কোনো পার্সোনাল ল আন্ডারে কোনো ধর্মই সেই ফ্যাসিলিটিগুলো বা অ্যাডভান্টেজগুলো পাবেন না। যা হবে একটা আইনের আন্ডারই হবে, সেটা ইউনিফর্ম সিভিল কোড, যেটা আমাদের সংবিধানেও আর্টিকেল 44 তাতে অলরেডি স্টেট করাই ছিল। কিছু লোক বলছেন যে ইউনিফর্ম সিভিল কোড করার পরে আজকে মুসলিমদের জমি জমা নিয়ে নেওয়া হবে, ওয়াকফ বোর্ডের জমি দখল করে নেওয়া হবে। এরপরে তো বলতে পারেন যে আপনারা প্রত্যেকে ভারতবর্ষের হিন্দু, তা হিন্দু হিসাবে ধর্মগ্রহণ করুন, তখন কী করবেন? দেখুন, এটা হচ্ছে ক্রমশ প্রকাশ্য, এটা এই সম্বন্ধে এই মুহূর্তে মন্তব্য করা মনে হয় উচিত হবে না। এটা যখন পাস হবে তখন যেরকম হবে তখন সেভাবে সরকার সেইভাবেই আইনের 4 কর্নার্সের মধ্যে থেকে সেভাবে ডিসিশন নেওয়া হবে। এই মুহূর্তে তো আমাদের এত আগে ভেবে দরকার নেই, মানে লাভ নেই। কিছু সংগঠন বলছেন যে হিন্দু রাষ্ট্র গঠিত করবে, সেই জন্যই কি ইউনিফর্ম সিভিল কোডটাকে অ্যাপ্লাই করা হচ্ছে? আমার যেটা মনে হয়, ইউনিফর্ম সিভিল কোডের আন্ডারে সব ধর্মই তো এসে যাচ্ছে, সে হিন্দু হোক, সেটা খ্রিশ্চান হতে পারে, মুসলিম হতে পারে, শিখ, যা ধর্ম আছে সবটা তো একটা ছাতার তলেই চলে আসছে। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সবাইকে সমানভাবেই দেয়া হবে, এখানে স্পেশাল বলে তো কিছু হচ্ছে না। আপনারা কোন সংগঠন থেকে আজকে প্রোগ্রামটা করছেন? আমরা রাষ্ট্রীয় সামাজিক গ্রুপ থেকে আজকে ইউনিফর্ম সিভিল কোডের উপরে প্রোগ্রাম করছি ভারত সেবাশ্রমে। আপনার নাম? আমার নাম সুমিতা সরকার, আমি ক্যালকাটা হাইকোর্টের একজন অ্যাডভোকেট। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে আপনাদের সংগঠনের নাম? আমাদের সংগঠনের নাম হচ্ছে রাষ্ট্রীয় সামাজিক গ্রুপ। বিগত 2020 বছর থেকে আমরা এখানে এই আমাদের এই গ্রুপটি কার্যকর আছে। আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট রুমানা শাহিন, হাইকোর্ট ক্যালকাটায় আমি প্র্যাকটিস করি। আপনার আজকে যে অনুষ্ঠানটা করছেন এটা কার জন্য, মানে কী উদ্দেশ্যে করছেন? আমাদের এই অনুষ্ঠানটা আজকে হচ্ছে ইউনিফর্ম সিভিল কোডের উপরে, এবং আমরা ইউনিফর্ম সিভিল কোডকে সমর্থন করছি। এবং কেন করছি, আমরা সবসময় এক দেশ এক আইন চাইছিলাম, এবং তার জন্য ইউনিফর্ম সিভিল কোড যদি আমাদের ভারতবর্ষে আসে, তো আমার মনে হয় যে কোথাও না কোথাও আমাদের পক্ষে এটা ভালোর জন্য ইউনিফর্ম সিভিল কোড আসছে, তাই আমরা এখানে সমর্থন করছি ইউনিফর্ম। আমি মিলন খামারিয়া, রাষ্ট্রীয় সামাজিক গ্রুপের একজন সক্রিয় সদস্য। আজ রাষ্ট্রীয় সামাজিক গ্রুপের পক্ষ থেকে ভারত সেবাশ্রম সংঘের সহযোগিতায় ইউনিয়ন সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি আইনের উপরে আলোচনা ছিল। বিভিন্ন বক্তারা তাদের এই বিষয়ের উপরে বক্তব্য রেখেছেন, এবং রাষ্ট্রীয় সামাজিক গ্রুপের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরে অনলাইনে এবং অফলাইনে এই সম্পর্কে আলোচনা করছি যে ভারতবর্ষে এক দেশ এক আইন আসা দরকার, অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি আসা দরকার। এবং মহামান্য সুপ্রিম কোর্টও ইতিপূর্বে বহুবার এই অভিন্ন দেওয়ানি বিধি সরকারের পাশ করা উচিত এই নিয়ে তারা বলেছেন, অনুরোধ জানিয়েছেন সরকারের কাছে। এবং আমরাও চাইছি যে অভিন্ন দেওয়ানি বিধি আসুক, কারণ ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র যেখানটায় কোনো বিভেদ কখনোই কাম্য নয়। পাশাপাশি আমরা এটাও বলছি যে আমাদের সংবিধানে সেকুলার শব্দটি আছে, অর্থাৎ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেহেতু কোনো ধর্মকে নির্দিষ্টভাবে মনে করুন যে বিশেষ প্রাধান্য দেয় না, তাহলে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কি করে মনে করুন যে মুসলিম পার্সোনাল ল বোর্ড বা হিন্দুদের জন্য আলাদা আইন বা অন্য ধর্মীয় সম্প্রদায়ের জন্য আলাদা ভাবনা থাকতে পারে। আমরা এই ভাবনার বিরোধী, এবং রাষ্ট্রীয় সামাজিক গ্রুপ এই ভাবনার বিরোধিতা করে ইউনিয়ন সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধিকে প্রমোশন করছে, বা তারা চাইছে বা আমরা চাইছি, সবাই মিলে চাইছি যে অভিন্ন দেওয়ানি বিধি আসুক ভারতবর্ষে। ইউনিফর্ম সিভিল কোড যদি আপনার আইনটা পাস হয়ে যায়, তাহলে মুসলিম পার্সোনাল ল বোর্ড বলছেন যে ওনাদের যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি সেটা দখল হয়ে যাবে। ওয়াকফ বোর্ডের সম্পত্তি দখল হয়ে যাবে এই ভাবনাটা আসছে কেন? কোনো সম্পত্তি কারো দখল হয়ে যাওয়ার প্রশ্ন নয়। ভারতবর্ষ এরকম দেশ নয় যে অন্যের সম্পত্তি দখল করে নেবে। যেটা আছে প্রত্যেকের জায়গা প্রোটেকশন দেওয়া হবে। যদি কোথাও কোনো খামতি থাকে সেই আইনের মধ্যে সেটা আমরা চর্চা করব, আলোচনা করব, এবং যাতে কোথাও কোনো খামতি না থাকে
সবার যেন সাম্য আসে সেই বিষয়টা দেখতে হবে। আমাদের মুসলিম ভাইরা আছেন, আজকে দেশ ভাগ যে কারণে হয়েছিল, পরবর্তীকালে কোথাও তো ভারতবর্ষে সেই সমস্যাটা আসেনি এবং ভারত সরকার সেই যে চুক্তি হয়েছিল সেই চুক্তিকে কিন্তু রক্ষা করেছে। নেহরু লিয়াকত চুক্তির পরিপ্রেক্ষিতে মনে করুন যে মাইনরিটিদের অধিকার ভারতবর্ষে সম্পূর্ণভাবে রক্ষিত হয়েছে, যেটা বাংলাদেশ বা পাকিস্তানে রক্ষিত হয়নি। তাহলে সেক্ষেত্রে এই প্রশ্নটা আসছে কেন যে মুসলিম সম্পত্তি দখল হয়ে যাবে বা ওয়াকফ বোর্ডের সম্পত্তি দখল হয়ে যাবে? দখল হয়ে গেছে হিন্দুদের সম্পত্তি, বাংলাদেশ পাকিস্তানে হিন্দুদের সম্পত্তি দখল হয়ে গেছে। ভারতবর্ষে এটা হয় না, ভারতবর্ষে এই বিচারধারায় বিশ্বাস করে না, অতএব কারো আশঙ্কার কোনো জায়গা নেই। আচ্ছা, আপনারা যেটা আইনটা মানে সরকার আনতে চলেছে সেখানে বলা হচ্ছে যে এক দেশ এক আইন এক ভোট, একটাই আপনার বিবাহ হবে, আইন হবে। মুসলিমদের যে 4টে বিয়ে ছিল মুসলিম শরিয়াত নিয়মে সেটা হবে না, একটা বিয়ে হবে, একটা আইন হবে। তাদের সম্পত্তির মালিকানা যেমন ছেলে এবং মেয়ে পায় হিন্দু ধর্মে, সেরকম বাকি ধর্মের লোকও পাবে। সেখানে কি বলবেন? এবং এইটাও একটা প্রশ্ন হচ্ছে, যদি আপনারা ধর্ম নিয়েই ভাগ করেন, বিয়ে নিয়ে ভাগ করেন, তাহলে শিক্ষা নিয়ে কেন করছেন না, ভাষা নিয়ে কেন করছেন না? কারণ বিভিন্ন রকম ভাষা আছে, একটা ভাষা কেন করছেন না? দেখুন, প্রথম বিষয় হচ্ছে যে অন্যান্য যে সম্প্রদায়ের মানুষগুলো রয়েছে, যারা মনে করুন যে বিভিন্নভাবে বিভক্ত হয়ে রয়েছে, বা মুসলিম সম্প্রদায়ের কথা যেটা আপনারা বলছেন, এই যে বিভেদের কথা বলছেন, এই বিভেদটা থাকবে না। এবং যে ভাষার কথা বলছেন, এই মুহূর্তে ভারতবর্ষে রাষ্ট্রভাষা সেই অর্থে নেই, কিন্তু মনে করুন যে ভারতবর্ষে যে 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, 22টি ভাষাই কিন্তু মনে করুন যে সম্পূর্ণভাবে প্রণিধানযোগ্য। এবং একটি রাষ্ট্রীয় ভাষার জন্য মনে করুন যে যদি একটি রাষ্ট্রীয় ভাষা গড়ে তোলা যায়, যেমন মনে করুন যে অন্যান্য রাষ্ট্রগুলোতেও আছে, তাতে কি হবে, আমাদের সরকারি কাজকর্ম বা অন্যান্য বিষয়গুলো কাজ চালাতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে সার্বিকভাবে আলোচনা করা যেতে পারে যে কোন ভাষা মনে করুন যে করা যেতে পারে। সেক্ষেত্রে যদি বলা যেতে পারে যে আমাদের ধ্রুপদী ভাষা রয়েছে, সংস্কৃত ভাষা, সেই ভাষাকে আমরা সবার জন্য, যেহেতু ভারতবর্ষে যে সমস্ত ভাষায় আমরা কথাবার্তা বলি, বলা যেতে পারে যে ইন্দো ইউরোপীয় যে সমস্ত ভাষা, সেই ভাষা বংশেরই ভাষা থেকে এসছে। পরবর্তীকালে সংস্কৃত ভাষার মধ্যে মানে সংস্কৃত ভাষার ছাপ সমস্ত ভাষার মধ্যেই রয়েছে, তাহলে সেক্ষেত্রে সংস্কৃত ভাষাকে করা যেতে পারে। এবং আরেকটি বিষয় যে বিভেদের কথা আপনারা বলছেন, যে ভাষার প্রসঙ্গ বললাম এবং ধর্মীয় প্রসঙ্গ নিয়েও বললাম, এবং অন্যান্য যে জায়গাগুলো রয়েছে, কোথাও যদি আপনাদের মনে হয় যে মানুষগুলোর জন্য বিভেদ হতে পারে বা অন্য সংস্কৃতির মানুষগুলোর মধ্যে বিভেদ আসতে পারে, আমরা এই বিভেদে বিশ্বাস করি না। আমাদের ভাবনা হচ্ছে বৈচিত্র্যের